আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। আশা করি শুনতে এবং দেখতে পাচ্ছেন। সন্ধ্যার এই লাইভ সেশনে গুরুত্বপূর্ণ অনেকগুলো খবর দিতে চাই আপনাদের। যারা দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ার? জি, আমি দেখতে পাচ্ছি আপনাদের কমেন্টগুলো আমার কাছে আসছে একটার পর একটা। আ আমাকে সরাসরি দেখতে চান অনেকেই না? দেখবেন ইনশাআল্লাহ। মুর্শিদাবাদ থেকে। ভারতের কি অবস্থা? শুনছি দিদি হেরে যাচ্ছেন নরেন্দ্র মোদী বিজয় লাভ করার পথে। ১৯০ টি আসন বা ১৮০ টি আসনে বিজেপি এগিয়ে যাচ্ছে এমন খবর পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত। কেরালায় আ কংগ্রেস নেতৃত্বাধীন গ্রুপ বা দল জিতছে। তামিলে ভারতের একজন জনপ্রিয় অভিনেতা বিজয় থালাপতি তার দল এগিয়ে। কিন্তু পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত বিজেপি এগিয়ে এমন খবর পাওয়া যাচ্ছে। তার মানে বাংলাদেশের জন্য অশনি সংকেত। নরেন্দ্র মোদীর অন্যতম কি বলবো? মানে কলকাতা বা পশ্চিমবঙ্গে যিনি আছেন শুভঙ্কর কি বলে শুভেন্দ্র, তিনি ঘোষণা দিয়েছেন হাসিনাকে তারা সসম্মানে সেলুট জানিয়ে বাংলাদেশে পাঠাবেন শীঘ্রই এবং হাসিনা বাংলাদেশের একমাত্র বৈধ প্রধানমন্ত্রী তিনি দাবি করেছেন। তাহলে তারেক রহমান কি অবৈধ হয়ে গেছে? আমার কাছে ভাল লাগছে বক্তব্যটা শুনে শুভেন্দ্র যে কথাটা বলেছে যে শেখ হাসিনা বাংলাদেশের একমাত্র বৈধ প্রধানমন্ত্রী, তাকে তারা বাংলাদেশের সম্মানের সাথে পাঠাবেন। শাহজালাল বিমান বন্দরে তিনি এসে নামবেন। তাহলে তারেক রহমান সঙ্গে, সঙ্গে আবার লন্ডনে চলে যাবেন, পালাবেন। এটা ভালো। কেন ভালো? এই বিএনপি আওয়ামী লীগের সাথে সবচেয়ে বেশি প্রেম করছে। জুলাই সনদ এটা সেটা নিয়ে যা চলছে, আমার মনে হয় যে বিএনপির কপালে বড় একটা দুঃখ আছে। বাংলাদেশে প্রতিটা দুঃখ আসে বিএনপির হাত ধরে। সেটা 111 বলেন বিএনপির হাত ধরে, আরো যতগুলো দুঃখ বিএনপির হাত ধরেই আসে। আবার বিএনপি লম্বা সময় মাশুল দেয়। তারপর আমরা মনে করি বিএনপি শুধরে গেছে, আবার বিএনপি ক্ষমতায় বসে। কিন্তু ক্ষমতায় বসার পরে দেখা যাচ্ছে না, আগের চেয়ে আরো বেশি খারাপ হয়। তো যদি পশ্চিমবঙ্গে বিজেপি জেতে, তারেক রহমানকে অনেক লোড নিতে হবে, অনেক চড়াই উতরাত পার করতে হবে, অনেক সংগ্রাম করতে হবে, অনেক ঝামেলা থাকবে। শুভেন্দ্র কিন্তু একদম পুরো জঙ্গি স্টাইলের নেতা। আমি এই পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে আলাদা একটা এপিসোড করব আপনাদের জন্য। এর আগেরবার নির্বাচনে কিন্তু আমরা সর্বাধিক খবর দিয়েছিলাম। এবার ইরানের কারণে আমরা সেদিকে নজরটা কম দিচ্ছি। দর্শক, চলেন আজকের গুরুত্বপূর্ণ খবরে চলে যাচ্ছি। যেই আপনাদেরকে আমি একটি ছবি দেখাবো। ছবি দেখিয়ে আমার আলোচনাটা শুরু করতে চাই। আপনারা দেখেন তো, এই ভদ্রলোককে চেনেন কিনা? মিস্টার ডোনাল্ড ট্রাম্প, জুনিয়র ট্রাম্প। দেখছেন? কি লেখা আছে এখানে? "I have all the cards." এবার আপনারা একবার চিন্তা করেন যে ডোনাল্ড ট্রাম্প একটা রঙ্গমঞ্চের অভিনেতা নাকি একটা কমেডি অভিনেতা? কখনো তিনি দেখান M4 কি বলে? বন্দুক হাতে M4, খুব আধুনিক একটি যুদ্ধ কৌশলের জন্য এই আ বন্দুকটি ব্যবহার করা হয়। কখনো দেখাচ্ছে ইরানের বিভিন্ন জায়গায় বোমা হামলা হচ্ছে, তিনি সামনে M4 রাইফেল হাতে দাঁড়িয়ে আছেন। কখনো দেখাচ্ছেন তিনি আ বিমানে বসে কোনো একটি লেটার পড়ছেন। কখনো দেখাচ্ছেন হাতে অনেকগুলো কালার কার্ড হাতে নিয়ে তিনি কাউকে মেসেজ দিচ্ছেন। আর লেখা থাকে, "I have all the card." আমার কাছে সব রকম কার্ড আছে। ডোনাল্ড ট্রাম্প এই ছবিটিকে দিয়ে বুঝিয়েছেন সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি তিনি। আমেরিকার হাতে সবগুলো অপশন আছে। কি? তিনি চাইলে ইরানকে ধ্বংস করতে পারেন। তিনি চাইলে যুদ্ধ থামাতে পারেন। তিনি চাইলে বিজয় ছিনিয়ে নিতে পারেন। তিনি চাইলে সব করতে পারেন। তার কাছে সব রকম কার্ড আছে। তো ডোনাল্ড ট্রাম্প যখন এই কার্ড শো করেন, তখন ইরান তো বসে থাকবে না। ইরান তো এই মঞ্চে আরো ভালো খেলোয়াড়। তো ইরান চিন্তা করলো ডোনাল্ড ট্রাম্পের মতো একজন ব্যক্তিকে যদি আমরা কটূক্তি করি, কাকে দিয়ে করব? আমাদের সেনাবাহিনীর কোনো একজনকে দিয়ে করলে হয়। ডোনাল্ড ট্রাম্পকে এত গুরুত্ব দেওয়ার কিছু নাই। তারা কি করলো? তারা আমাদের সেই ইব্রাহিম, আমাদের সুপার হিরো ইব্রাহিমকে প্রেজেন্ট করে দিল। স্ক্রিনে দেখতে পাচ্ছেন? ইব্রাহিম, ওই যে এটা কি অনু নাকি বলে, আমার বাচ্চা খেলে, এটা আমার বাচ্চা পারে, এই খেলাটা আমি পারি না। তো ইরানের এই সামরিক মুখপাত্র ইব্রাহিম, তিনি এই ছবিটি আবার শো করছেন। এখানে কয়টা কার্ড? ডোনাল্ড ট্রাম্পের কাছে কয়টা কার্ড দেখলেন? আবার দেখেন।
1, 2, 3, 4, 5টা। অর্থাৎ ড্রাম বলছেন বা টেম্পো বলছেন তার কাছে সব কার্ড আছে, সব কার্ড। ইরানকে পরাজিত করে বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য সব কার্ড আছে। আর ইরান বলছে আমার কাছে সব কার্ড লাগে না, আমার কাছে 4টা কার্ড আছে, 4টা। এই 3টা কার্ড দেখেন আপনারা, পেছনের 3টা কার্ড আর সামনের কার্ডটা আলাদা। ইরান এই কার্ডটা শো করে প্রেসিডেন্ট ট্রাম্পকে বলছে আমার কাছে মাত্র 4টা কার্ড আছে। এই 3টা কার্ড আমেরিকাকে ধ্বংস করার জন্য, আর একটি কার্ড স্কিপ কার্ড। সামনে যে কার্ডটা দেখছেন এটা হলো স্কিপ কার্ড। এই স্কিপ কার্ড দিয়ে ট্রাম্পকে যে কোনো পরিকল্পনা থেকে, মানে ট্রাম্পকে ওভার ট্রাম্প দেওয়ার কার্ড এটা। অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট যখন কার্ড শো করেন তখন ইরান থেকে সেনাবাহিনীর মুখপাত্র ইব্রাহিমকে এই কার্ড হাতে ছবি ছাড়তে হয়। খেলাটা কোন লেভেলে চলে গেছে দেখেন, এটা কিন্তু বানানো না, এটা হচ্ছে খেলা। তো ট্রাম্প দেখাচ্ছেন একটা কার্ড, আর সঙ্গে সঙ্গে ট্রাম্পের কার্ডটা দেখেন, আর সঙ্গে সঙ্গে ইরানও সেখানে তাদের কার্ড শো করছে। তো ইরান বলছে ট্রাম্পকে যে আমাদের হাতে যে 4টা কার্ড, এর মধ্যে 3টা কার্ড আমরা রেখেছি, এই 3টা কার্ড আমেরিকাকে এই যুদ্ধে পরাজিত করার জন্য আমরা ব্যবহার করব, আর একটি কার্ড আমরা জমা রেখেছি স্কিপ। সেটা কি? সেটা হলো যুদ্ধে নয়। এই স্কিপ কার্ড দিয়ে ট্রাম্পের যত আমাদের উপর পরিকল্পনা আছে, কুরাজনীতি বলি, অপরাজনীতি বলি, কি বলবো, ইরানকে ধ্বংসের যে নীল নকশাগুলো, স্কিপ কার্ড দিয়ে সেটাকে আমরা স্কিপ করব, পরাজিত করব, সেটাকে ধ্বংস করে দেব, সেই পরিকল্পনাকে ব্যর্থ করে দেব। ক্লিয়ার? আবারও বলছি, ইরান আমেরিকার মতো অনেকগুলো কার্ড শো করেনি, বলছে আমাদের কাছে মাত্র 4টা কার্ড। এই 4টা কার্ড তোমাদের চেয়ে শক্তিশালী, এর মধ্যে 3টা কার্ড রেখেছি তোমাদেরকে মোকাবেলা করার জন্য। তোমাদের আক্রমণ বা তোমাদের যে কোনো আক্রমণ আসবে, বা যুদ্ধক্ষেত্রে হরমুজে বলো, যেখানে বলো, তোমাদের কমান্ডো মেরিনদের আমরা পরাজিত করবো 3টা কার্ড দিয়ে। মানে এই 3টা কার্ড তোমাদেরকে আমরা দিব, তোমার সকল কার্ডকে ম্লান করে দিবে আমার মাত্র 3টা কার্ড। ইরান বলছে যে তোমার সকল পরিকল্পনাকে ব্যর্থ করার জন্য ইরানের হাতে মাত্র 3টা কার্ড রেখেছি আমরা, সব কার্ড লাগবে না, এতগুলো কার্ড আমার লাগবে না, 3টা কার্ড। এই 3টা কার্ড দিয়ে তোমার, মানে তোমাকে আমরা পশ্চিমা, মানে তোমরা যে পরাশক্তি, সুপার পাওয়ার বা সুপার বা বিশ্বমোড়, সেখান থেকে ছিটকে ফেলে দিব। মাত্র 3টা কার্ড রেখেছি মাত্র তোমাদের জন্য, আর একটি স্কিপ কার্ড রেখেছি, সেটা হলো তোমাদের যত ষড়যন্ত্র আছে সব আমরা ওই স্কিপ কার্ড দিয়ে স্কিপ করে দেব, মোকাবেলা করে দেব। এখন ডোনাল্ড ট্রাম্প কি জবাব দেবেন? তিনি যখন ইরানকে কার্ড দেখান আর ইরান তাকে ওভার ট্রাম্প দেখায়, তখন খেলাটা কেমন লাগে বলেন? মানে এই যুদ্ধের খেলাটা কোন লেভেলে চলে গেছে। আসেন এরপরে। আমেরিকা সবচেয়ে বড় ধরাটা খেলো কোথায়? কালকে আমেরিকা ঘোষণা দিল যে পৃথিবীর যে কোনো জাহাজ যারা হরমুজে আটকা পড়েছে, তারা এখন সবাই দল বেঁধে একসাথে হরমুজ থেকে বেরিয়ে আসো, তোমাদেরকে মার্কিন নেভি নিরাপত্তা দেবে। আজকে সকালে যারা আমার লাইভ দেখেছেন, সকালে বা দুপুরে, তারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন। যারা দেখেননি তারা আরেকবার দেখলে পুরো ক্লিয়ার হবেন, কারণ সেই দুপুর 1টা যে লাইভটা করছি এটা খুবই গুরুত্বপূর্ণ লাইভ, এটাকে মিস করবেন না। তো ট্রাম্প বলছে যে হরমুজ প্রণালীতে আটকা পড়া বিদেশি যত জাহাজ আছে সবাই একসাথে আসো, মার্কিন ওয়ারশিপ তোমাদের নিরাপত্তা দিয়ে এখান থেকে বের করবে। ইরান বলছে যে আমরা তোমাদের যে সীমানা এঁকে দিয়েছি এর মধ্যে কোনো জাহাজ ইরানের অনুমতি ছাড়া প্রবেশ করবে না, যদি করো তাহলে তোমাদের উপর হামলা হবে, মানে তোমাদের উপর অ্যাটাক হবে, দায়ভার তোমাদের, আমরা নিষেধ করে দিয়েছি। আমেরিকার ইচ্ছা অনুযায়ী বা আমেরিকার অনুমতি পেয়ে এখানে কেউ ঢুকে নিজেরা মারা খেয়েও না, ইরান বলে দিয়েছে। কোনো জাহাজ আর সাহস করছে না। আমেরিকা বলছে যে তোমাকে নির্ভয়ে আসো, নির্ভয়ে আসো, আমি তোমাকে পাহারা দিব, কেউ ডরে আসতেছে না। ইরান বলছে আসলে কিন্তু আমি অ্যাটাক করব।
এর মধ্যে মার্কিন একটি জাহাজ হরমুজে ঢুকে পড়েছে। ইরান সেই জাহাজটিকে সিগন্যাল দিয়েছে, প্রথম আউট, যায়নি, আবার সিগন্যাল দিয়েছে আউট, যায়নি, আবার বলছে তুমি হরমুজ ত্যাগ করো নতুবা অ্যাটাক করবো। সেই জাহাজটি যায়নি, সঙ্গে সঙ্গে সেই মার্কিন জাহাজে ইরান মিসাইল অ্যাটাক করেছে এবং ইরানের বেশ কিছু গণমাধ্যম এই খবরটির সত্যতা নিশ্চিত করেছে, যদিও আমেরিকা এটাকে অস্বীকার করেছে। এখন বিষয়টা কি হলো, হরমুজ প্রণালীতে যখনই মার্কিন বিমান প্রবেশ করেছে তখন ইরান অ্যাটাক করেছে, 3বার সতর্ক বার্তা পাঠিয়ে। এই ঘটনা থেকে দুটো বিষয় স্পষ্ট হচ্ছে। কি? এক, আমেরিকা এই জাহাজটিকে পাঠিয়ে ট্রাই করেছে যে ইরান আদৌ কি হামলা করবে একটু বুঝে নেই, তাই একটি জাহাজ তারা পাঠিয়েছে যে জাহাজটির মাধ্যমে তারা বুঝতে পারবে যে এই জাহাজে যদি ইরান আক্রমণ না করে তাহলে আমেরিকার হরমুজে ঢুকে পড়বে বাকি জাহাজগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য। আর যদি ইরান আক্রমণ করে বসে তাহলে আমেরিকা এখান থেকে লেজ গুটিয়ে পালাবে। তো ইরান তো আক্রমণ করে বসছে মিসাইলের মাধ্যমে, আমেরিকার সঙ্গে সঙ্গে পালিয়েছে সেখান থেকে। আর যে বাকি জাহাজগুলো আছে ইরান তাদেরকে বলছে সবাই দুবাই পয়েন্টে চলে যেতে, দুবাই যে জোনটা আরব আমিরাতের সেই জোনে চলে যেতে বলছে। ইরানের হরমুজে ত্রিসীমানা যেন কেউ না থাকে, কেবল তারাই আসবে যারা ইরানের অনুমতি নেবে এবং টোল আদায় করবে। ইরান বলছে যে ইসরায়েল লাইফ টাইমের জন্য হরমুজে নিষিদ্ধ, সারা জীবনের জন্য। আরবরা নিষিদ্ধ, তবে ক্ষতিপূরণ দিলে আরব মানে গালফ কান্ট্রির যে দেশগুলো তারা আসতে পারবে। 200-250 বিলিয়ন বা 250-300 বিলিয়ন ডলার যেটা ইরানের এই যুদ্ধে ক্ষতি করেছে আমেরিকা বা গালফ কান্ট্রি, সেই ক্ষতি পোষালি তারা আসতে দেবে। তো এই পরিস্থিতির মধ্যে এখন এমন একটি অবস্থা তৈরি হয়েছে, ইরান আমেরিকা যে কোনো সময় বড় যুদ্ধের আভাস মিলছে। আমি সকালে দুপুরের খবরে বলেছি গত রাতে আরব রাষ্ট্রগুলোর মধ্যে ব্যাপক সন্দেহজনক বিমান ওঠানামা করেছে। মার্কিন যুদ্ধ বিমান, মার্কিন ড্রোন, মার্কিন রিফুয়েলিং ট্যাঙ্কার সারা রাত শুধু আরব রাষ্ট্র একটা দেশ থেকে একটা দেশে মুভমেন্ট করছে, এখান থেকে সেখান, সেখান থেকে এখান, মানে একটা পুরো যুদ্ধ পরিস্থিতি যেটা হয় যুদ্ধের আগে, যে বিমানগুলো তার পজিশন ধরে, কোন পজিশন থেকে অ্যাটাক করবে, কোথায় যাবে। যেমন একটা দল মাঠে খেলতে নামলে সবাই একসঙ্গে নামে, বাঁশি দেওয়ার সঙ্গে সঙ্গে 11 জন খেলোয়াড় 11টা পয়েন্টে দাঁড়ায় যায়। ঠিক এইভাবেই কাল রাতভর আরবের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতি চোখে পড়েছে এবং যে কোনো সময় অ্যাটাক হতে পারে এই ঘোষণাটি আসছে। দর্শক, এখন যে খেলাটা জমে উঠছে ইন্টারেস্টিংলি, যে আমেরিকা মূলত বিশ্বকে যখন আহ্বান করছে হরমুজ প্রণালী পার হতে, আমেরিকা দুটো খেলা খেলেছে। এক, সকল জাহাজ যখন আসবে ইরান কি সব জাহাজে আক্রমণ করতে পারবে, এবং আক্রমণ করলে সকল দেশ ইরানের বিরুদ্ধে নেমে যাবে, এই খেলাটা খেলতে। ইরান এটাকে ওভারটার্ন দিয়ে থামিয়ে দিয়েছে, বলছে যে আমি সীমানা দিয়েছি, সেই সীমানা ধরে কেউ আগাবে না, যদি আগাও আমি আক্রমণ করব। আমেরিকা তোমাকে বাঁচাতে আসবে না, কারণ আমেরিকাকে আমি আক্রমণ করে বসে আছি। আমেরিকা দ্বিতীয়বার সাহস করছে না। 2, আমেরিকা চাচ্ছে ইরান একটা আক্রমণ করুক, তাহলে যুদ্ধ জড়াবে। আবার আমেরিকা চাচ্ছে কোনো গুলি না করে এই যুদ্ধটা এখানে শেষ করতে, কারণ আমেরিকা সবচেয়ে বড় পরাজয় হলো 40 দিন যুদ্ধ শেষে আমেরিকা এই লড়াই শেষে পৃথিবীকে কোনো বিজয় দেখাতে পারেনি। এখন আপনি যদি প্রশ্ন করেন এই যুদ্ধ আসলে জিতছে কি, আমি একদম সংক্ষিপ্ত একটা সহজ উত্তর আপনাদের দিয়ে দিই, দ্বিতীয়বার আর কাউকে এই প্রশ্নের উত্তর দেয়া লাগবে না। এই যুদ্ধে আমেরিকা পরাজিত হয়েছে। কেন? কারণ 40 দিন পর আমেরিকা ইরানের দুয়ারে দুয়ারে ঘুরছে যুদ্ধবিরতির জন্য, আলোচনার জন্য। স্টিভ উইটকফ, জয়ারেড কুশনার, জেডি ভেন্স, তাদেরকে পাকিস্তান পাঠাচ্ছে কে? কে পাকিস্তানের সাথে বারবার টেলিফোনে কথা বলছে? কে বলছে আমি ইরানের একটি ফোনের অপেক্ষায় আছে? অথচ দেখেন, প্রথম আলোচনা ব্যর্থর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তান সফরের সঙ্গে সঙ্গে জেরার্ড কুশনার এবং কি বলে স্টিভ উইটকফ তারা বিমানে উঠছেন যে পাকিস্তানে যাবেন। যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শুনছেন যে তারা বিমানে উঠছেন, যে পাকিস্তানে আসছেন, তিনি চলে গেছেন ওমানে, আবার তারা বিমান থেকে নেমে গেছেন। অর্থাৎ পাকিস্তান বলছে যে আমরা কি বলে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমরা ইরানের সাথে আর বসতে রাজি না, আমরা প্রস্তাব দিয়ে দিয়েছি, প্রস্তাবে যদি ট্রাম্প রাজি থাকে তাহলে আমরা আলোচনা করব, আগে আমাদেরকে এখানে সময় নষ্ট করার সময় নেই। আবার যখন তিনি আসছেন পাকিস্তানের ওমান থেকে,
আবারও যে ডিফেন্সটা রেডি হয়েছেন আসবেন, তিনি আবার চলে গেছেন রাশিয়াতে। তার মানে প্রথম পয়েন্ট বললাম যে আমেরিকা ইরানের পেছনে ঘুরছে, নাম্বার 1। নাম্বার 2, যদি আমেরিকা ইরানকে ধ্বংস করার ক্ষমতা রাখতই, এতদিন ধরে ট্রাম্প কখনো এই কার্ড, কখনো ওই কার্ড, কখনো বন্দুক হাতে, কখনো এইটা ওইটা বলতো না, আক্রমণ করে বসতো। কেন আমেরিকা এখন পর্যন্ত আক্রমণ করছে না? ট্রাম্প চাচ্ছে তার মিত্রদের যুদ্ধে টেনে আনতে, ইউরোপ বা ন্যাটোকে টেনে আনতে। যতদিন তারা না আসবে ট্রাম্প একা আর সাহস করবে না, কারণ প্রথম 40 দিন ট্রাম্পের শিক্ষা হয়ে গেছে। এখন তারা চাচ্ছে ইরানকে বিশ্বের সাথে লাগিয়ে দিতে, এমন কিছু কাজ করবে, ফলস ফ্ল্যাগ অপারেশন করবে, এমন অকাণ্ড করবে যেটার কারণে বিশ্বের বিভিন্ন দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। তো এই সুযোগটি তারা কাজে লাগাতে পারছে না, কারণ ইরান এখানে খুব সতর্ক পদক্ষেপ ফেলছে। এই সতর্ক পদক্ষেপের জন্য এখানেও আমেরিকা সুবিধা করতে পারছে না। 3 নম্বর পরাজয়ের আরেকটি কারণ বলে দেই, এখন পর্যন্ত ইরানের কাছে প্রস্তাব চাচ্ছে, ইরান প্রস্তাব দিচ্ছে, আমেরিকা রাজি না হলেও আমেরিকাই কিন্তু বারবারই বলছে, আমেরিকা বারবার এখানে সেনা আনছে, এটা করছে ওটা করছে, কিন্তু আমেরিকা এখন পর্যন্ত ইরানের সাহস করে অ্যাটাক করছে না। ইরান হরমুজ প্রণালী আটকে রাখলেও হরমুজের ত্রিসীমানায় এখন আমেরিকার ওয়ারশিপ ঢোকেনি, দূর প্রায় 20, 40, 50 কিলোমিটার দূরে বসে আছে, কিন্তু এখন ঢোকার সাহস করছে না। কারণ কি? তারা বুঝছে যে এখানে ঢুকলে হয়তো ফিরতে পারবে না। ইরান আগের ইরান না, এটা খামেনির ইরান না, এটা মুস্তাফা খামেনির ইরান, যিনি মানে ধৈর্যের চেয়ে অ্যাটাককে বেশি পছন্দ করেন। খামেনি তো একটু বয়স্ক ছিলেন, আক্রমণটা একটু ধীরে সুস্থে বুঝে শুনে করতেন, কিন্তু মুস্তাফা খামেনি তিনি তার পুরো পরিবার হারিয়েছেন, পুরো সেনাবাহিনীর মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হারিয়েছেন। তিনি এখন বলছেন যে ওদের জবাব আর ধৈর্য দিয়ে নয়, ওদেরকে পাল্টা আঘাত দিয়ে জবাব দিতে হয়। তো এই পরিস্থিতির মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমেরিকা এখন পর্যন্ত ইরানের পেছনেই ছুটছে, আর ইরান তাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া, যে হয় না যে মাংস টুকরা দেখায়া ঘোরায়, ইরান তাকে রান দেখায় এখন ঘোরাচ্ছে। শেষ পর্যন্ত আজকালকের মধ্যে বড় কোনো অপারেশন ঘটতে পারে এমন আশঙ্কাও কিন্তু আছে, এটাকে আমরা উড়িয়ে দিচ্ছি না। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।